জামাতের এই মুহূর্তে নাম হওয়া উচিত কে জানেন? আওয়ামী জামাত লীগ। জামাত ইসলাম এমন একটি দল, তারা ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার আগে চিন্তা করে যে জামাত ইসলাম করে কি। তিনি সেই ব্যাখ্যা দিয়েছেন। কি মজাদার কথা, এসালামের গাড়ি তার এসালামের গাড়ি তো আপনাদের নেতারা যে বিভিন্ন গাড়িতে চলে বেরিয়েছে বলেছেন না, জামাতের গাড়ির দল থেকে কেন বহিষ্কার করা হলো? আপনার চেহারা সুরত মাশাআল্লাহ সুন্দর, বড় বড় চুল, একদম মানে নায়কের মতো। স্বরাষ্ট্রমন্ত্রী আপনি অনেক যদি স্মার্ট, দেখতে শিল্পী সুন্দর। সমিতির নির্বাচনে দাঁড়ান, আপনি পাস করবেন। আমি তার মতো এত চেহারা দেখে মানুষ ভোট দিবে। আমি তো তার মতো অভিনয় করতে পারছি না। এবার জামাত ইসলাম এমন একটি দল, তারা ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার আগেই চিন্তা করে যে জামাত ইসলাম করে কিনা। এরকম ফ্যাসিস্ট রাজনীতির দল, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়, আপনি নিজেও বিশ্লেষণ করতে পারেন কিভাবে জামাত ইসলাম আওয়ামী লীগের পুনর্বাসন করছে। দেখেন, সর্বশেষ জামাতের এক আসনের মানে ফরিদপুর এক আসনের যিনি আসলে এমপি, মানে ফরিদপুর এক আসনের জামাতের এমপি, তার নাম অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস মোল্লা। তিনি বক্তব্য দিয়েছেন, যদি আওয়ামী লীগ আমাদেরকে ভোট না দিত সেক্ষেত্রে কি আমরা এতগুলো আসন পাইতাম, আমি কি পাশ করতে পারতাম? এরকম একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরে দেখেন জামাতের আমির, তিনি গণঅভ্যুত্থানের পরে তিনি বললেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। তার মানে কি আওয়ামী লীগ আমাদের সাথে আসো। 96-তে আমরা যেভাবে একসাথে আন্দোলন করেছিলাম বিএনপির বিরুদ্ধে, এবার একসাথে নির্বাচন করব, তোমরা আপাতত যেহেতু নির্বাচন করতে পারবা না আমাদের সাথে থাকো, আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব। শুরুতেই সিগন্যাল দিয়েছে কে? জামাতের আমির। এরপর দেখেন জামাতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহির সাহেব, তিনি কি বলেছিলেন? মুজিব ভাইয়ের সৈনিক যারা আছেন কুমিল্লার, ওই যে সাবেক রেলমন্ত্রী, তাই না, মুজিব ভাইয়ের সৈনিকরা একটু এবার আমাকে ভোট দেন, এবার আমি আপনাদের কাজ করে দিব, মানে আওয়ামী লীগের কাজ করে দিব। মির্জা ফখরুলও কিন্তু এমন বক্তব্য দিয়েছেন। আচ্ছা, আমি এটা শেষ করি, পরে ওনার বক্তব্যে আসবো। এরপরে দেখেন যে আওয়ামী লীগ থেকে আপনারা যারা জামাতে আসবেন আপনাদের দায়িত্ব আমি নিব, এই কথা বলেছিল জামাত নেতা লতিফুর রহমান। নিশ্চয় আপনি এই বক্তব্যগুলো শুনেছেন। জি বলেছে। আমি আরো সব থেকে দুঃখ লেগেছে গণঅভ্যুত্থানের, আমি তাকে পোস্টার বয় বলি, কারণ তিনি গণঅভ্যুত্থানের এক দফার ঘোষণা দিয়েছিলেন। নাহিদ ইসলাম, তিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন। নাহিদ ইসলাম দলের বিচার হওয়ার আগেই তিনি বললেন ছাত্রলীগের যারা আছেন, যারা অপরাধ করেন নাই, তারা আমাদের সাথে আসতে পারেন। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনছে জামাত, এবং এখন জামাত যে স্টাইলে রাজনীতি করছে, তাদের বক্তব্য, তাদের মন্ত্রীদের বক্তব্য, আচরণ, কথাবার্তা, ক্ষমতায় থেকেও না মনে হচ্ছে যে এখন জামাতি ক্ষমতায় আর বিএনপি বিরোধী দলে, মানে এমন হুমকি, এমন আচরণ। ওই যে বললো না খেয়ে ফেলাবো, তো একজন বিএনপির এমপি কিন্তু বলছে না খেয়ে ফেলাবো, কিন্তু জামাতপন্থী এমপি, জামাতের এমপি, সে বলছে খেয়ে ফেলাবো। তার মানে কি এই বাংলাদেশে আওয়ামী লীগের আর প্রয়োজন নাই, জামাত এখন আওয়ামী লীগ হয়ে গেছে। জামাতের এই মুহূর্তে নাম হওয়া উচিত কে জানেন? আওয়ামী জামাত লীগ। সহযোদ্ধা রাশেদ, উনি তো এখন বিএনপির অনেক বড় লিডার, এবং না, আমি বিএনপির একজন ক্ষুদ্র রাজনীতি কর্মী। হ্যাঁ, তো মজার ব্যাপার হচ্ছে মানে রাশেদের চোখে এনসিপি, জামাত বা অন্য রাজনৈতিক দলগুলো একরকম আর বিএনপি একরকম। মানে আমি কিন্তু বলছি যে তরুণ হিসেবে আমাদের নিজেদের আত্মসমালোচনাটাও করা উচিত। কিন্তু দেখেন, উনি একদিকে বলছেন না মির্জা ফখরুল সাহেবের ওই স্টেটমেন্টটা রাইট, কারণ তিনি এই প্রেক্ষিতে এটা বলছেন। নাহিদ ইসলামের পুরো বক্তব্যটাও যদি শোনেন, নাহিদ কিন্তু সেম একই কথাই বলছেন যে যারা অপরাধ করে নাই, এই যে ভোটার আছে বা হয়তো নৌকায় ভোট করতো এরকম মানুষ। আর আমাদের সাথে তো মানে আওয়ামী লীগের কোনো প্রশ্নই আসে না, মানে একটা অন্যরকম দাকুরাল সম্পর্ক। মানে এনসিপি আর আওয়ামী লীগের, আপনি দেখছেন না যে আসনাদ আবদুল্লাহর ক্ষেত্রে কি হলো, ওইখানে তো আরো অনেকেই গেছেন, কিন্তু ইউকেতে তাকেই টার্গেট করা হচ্ছে। রাশেদের হচ্ছে ভালো লাগছে না কারণ নাহিদ কেন জামাতের আমিরের পাশে। তা আমি তো তার ক্ষেত্রে বলতে পারি যে সে তার দল পুরোপুরি উজাড় করে বিলুপ্ত করে দিয়ে সে এখন একটা দলের জাস্ট, উনি বলছেন উনি কর্মী, আমি তাকে বড় নেতা হিসেবে বলছি, কিন্তু উনি বলছেন কর্মী। তো রাশেদকেও তো আমরা কেউ এভাবে দেখতে চাইনি, কারণ লাস্ট যে কোটা সংস্কার আন্দোলন, সেখানে তো সে একজন প্রমিনেন্ট ফিগার ছিলেন, বা নুরুল হক নূর, উনি একজন প্রমিনেন্ট ফিগার ছিলেন। তারা কেন এখন একদম চুপ করে ভেজা বেড়ালের মতো এই সালাউদ্দিন ভাইয়ের পিছনে ঘুরছেন? তো এইটাও তো আমরা কেউ আসলে দেখতে চাইনি। বরঞ্চ নাহিদ ইসলাম তো তার নিজের একটা অবস্থান আছে, সক্রিয় একটা অবস্থান আছে, তার নিজের একটা বয়ান আছে, তো সেই জায়গায় সে রাজনীতি করার চেষ্টা করছে। আমরা সামষ্টিকভাবে যদি এক থাকতাম তাহলে কারো পিছে কারো সাথে এটা কোনো দাঁড়াইতে হইতো না। এই যে আমাদের মধ্যে কিছু লোকজন ক্ষমতার লোভ ঢুকে গেছে, মনে করছে আচ্ছা ঠিক আছে আমার দলের থেকে আমার কাছে পদটা বড়, বা আমি একটা যদি এমপি পাই সেটা বড়। সো এই ইন্টেনশন থেকে আমার মনে হয় যে সামগ্রিকভাবে তরুণদের এই যে এখন আশেপাশে দাঁড়াতে হচ্ছে, আমরা ফ্রন্ট ফেসই থাকতাম, তো এটা আমাদের জন্য একটা লেসন। নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে আমি নাসিরউদ্দিন পান্ডাই বলি, কারণ এনসিপির অন্যান্য নেতাদের তুলনায় সে আসলে ব্যতিক্রম। মানে একটু মিডিয়াতে সে তো এনসিপির মুখপাত্র টাইপেরই, সে তো দলের মুখপাত্র না, আসিফ মাহমুদ মুখপাত্র।
আচ্ছা, দেখবেন রাজনৈতিক বক্তব্য আপনি দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল বলেন, কিভাবে সম্ভব? এনসিপির একজনই এমপি হয়নি, ৭৭টি আসন, এই ৭৭টি আসনই জামাতের। যে ৬ জন এমপি আছে তারা এনসিপির এমপি, এনসিপির আদর্শিক রাজনীতি তারা করেন। আপনাদের লোকই বলেছে, আমি জামাতের বলি নাই। জায়গা থেকে না, আব্দুল কাদের বা যাদের কথা বলছেন আপনাকে সহযোগিতা করছে আপনার এরা এলাকায় জামাত NCP এবং শিবির, একটু বলেন না, kindly। সেটা অন্য প্রসঙ্গ। ওই না, এটা বলতে হবে, তাহলে আমি বুঝবো আমার কথা না, বলতে। সেটা অনেক জায়গায় করেছে, অনেক জায়গায় করেনি। বিএনপির তো আপনাকে করে নাই, আপনাকে বিএনপি সহযোগিতা না, করছে। এটা তো আমাকে বিএনপির একটা অংশ আমার বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল, আর একটা অংশ আমাকে স্বাভাবিক না, ধরেন সহযোগিতা আপনি কিছুটা যেখানে করেছে। নির্বাচন করেছেন সেখানে আগে থেকে একজন বিএনপি আচ্ছা, প্রার্থী শোনেন, ছিলেন। জামাত ইসলামের যে রাজনীতি আর বিএনপি রাজনীতি তো একরকম না। আপনাকে আপনিও স্বীকার আপনাকে করেন। সহযোগিতা করছে আমি তো BNP? বলছি যে একটা অংশ বিদ্রোহী প্রার্থী ছিল, তো দৃশ্যমান স্বাভাবিকভাবে ছিল। এটা খুবই কিন্তু ইউজুয়াল শোনেন, ব্যাপার যে মোস্তাফিজ, ধরেন এখানে আমি যে একটু- প্রার্থী একটু থাকবে বলি। সে চাইলেই তো আমার জন্য পুরোপুরি সবকিছু ছেড়ে দিবে না, তার মধ্যে কিছুটা মনোমালিন্য থাকবে, কিছুটা এই কার্পণ্য থাকবে, এটা থাকবেই। গত ৩ মাসে ৯৯৫টা হত্যাকাণ্ড হয়েছে, খুন থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে আইনশৃঙ্খলা অবনতি হয়েছে, আইনশৃঙ্খলা এটা- অবনতি এটা স্বীকার ভয়ানক করা একটা যায়। রূপ ধারণ করেছে। যদি ওনার ভাষায় যদি বলি যে আগের সাথে যদি একটু কম্পারিজন করি, যদি আমি আসলে কম্পারিজনে বিশ্বাসী না, আমি মনে করি যে প্রেজেন্ট আসলে কি কাজ, মানে আমার সাথে আমার কম্পারিজন হওয়া উচিত। আওয়ামী লীগ আমলে কি হয়েছে, এখন সেটার থেকে বেটার না খারাপ, এটা কম্পারিজন না করে এখন আমার যেটা যেটা দায়িত্ব হচ্ছে এখন সেটাই আমরা সেটাই হতে বলতে হবে। জি। তো সেই জায়গা থেকে আমি দেখছি ভয়ানক খারাপের জায়গা, এবং সে তার নিজের দাপ্তরিক জায়গা বাদে বা মন্ত্রণালয়ের কাজ বাদে সে আরো অনেক বিষয় আসলে মানে গুরুত্ব দিচ্ছে, কিভাবে সংস্কার আটকানো যায়, কিভাবে অধ্যাদেশগুলো বাতিল করা যায়, কিভাবে তার ছেলেকে বিসিবিতে বসানো যায়, তারপরে নানা জায়গা দখল, ইন্টারনাল বিএনপির বিভিন্ন বড় বড় মন্ত্রীর সাথে এটা দখল ওইটা দখল, মানে প্রতিষ্ঠান দখলগুলোর কথা বলছি। এই ইন্টারনাল একটা পাওয়ার ক্লাসে সে ব্যস্ত। তো তখন যখন দেখছে যে সে যেখানেই যাচ্ছে, স্টেডিয়ামে যাচ্ছে, ভুয়া ভুয়া ধ্বনি করছে, এই যে অভিনেতা হওয়া মানে একটা খুবই দারুণ একজন অভিনেতা, বাংলাদেশের শিল্পী সমিতির যে নির্বাচনগুলো হয় সেখানেও তিনি দাঁড়িয়ে যেতে পারেন। আর বিএনপি তো এটাও জানে যে আওয়ামী লীগকে পুরোপুরি যে পুনর্বাসিত হয় এটা তাদের জন্য বিপজ্জনক, এটা এনসিপির জন্য বিপজ্জনক, জামাত বা অন্য যে রাজনৈতিক দলগুলোই ফ্যাসিবাদ আমলে আসলে লড়াইটা করেছে সবার জন্য বিপজ্জনক। তো তারা হয়তো বা সাময়িক সুবিধার জন্য যে অ্যাকোমোডেশন তাদেরকে দিয়েছে, এখন হয়তো তারা বুঝতে পারছে যে এটা একটা হিতে বিপরীত হতে পারে, অথবা এটা কোনো স্ট্যান্ডবাজিও হতে পারে, আমি আসলে শিওরভাবে বলতে পারছি না। কিন্তু এটাখানে বিএনপির একটা বড় দায়ভারের জায়গা আছে যে তারা এই পলাতক লীগ, এই খুনি বাহিনীকে আবার নানাভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে, এবং তাদের সাথে সম্পদ পাহারা দেওয়া, রক্ষা করা, মামলা বাণিজ্য। আমরা দেখছি যে এই পলক আর্জেন্টিনার জার্সি পরে, মানে সে কিন্তু খুবই, সে আরেক অভিনেতা, তাকেও যদি নির্বাচন করার সুযোগ দেওয়া যেত, এই কি বলে এফডিসির যে নির্বাচনটা হয়, তো সে দেখলাম যে আর্জেন্টিনার জার্সি পরে সে ইসে যাচ্ছে, আদালতে যাচ্ছে। আবার প্রত্যেকটা আপনি এই আওয়ামী লীগের যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা দেখবেন নাদুস নুদুস হয়ে গেছে, খুব আরামে এসে যাচ্ছে। কিন্তু এই 17 বছর ধরে বিএনপি বা যাদেরকে আমরা গ্রেফতার দেখতাম তাদের জীর্ণশীর্ণ অবস্থা দেখতাম না, যে কারো হাড় ভেঙে ফেলছে, তাদের এই করে ফেলছে। তো এদের ক্ষেত্রে মনে হচ্ছে যে এদেরকে মনে হয় আরো মানে আদর যত্ন করে রাখা হচ্ছে। তো এটা তো বর্তমানে সরকার, বিএনপি সরকার, তো তারা আসলে কিভাবে এগুলো প্রোটেকশন দিচ্ছে। আবার আইভি রহমান থেকে শুরু করে বিএনপির এরকম আওয়ামী লীগের এরকম অনেক নেতা নেত্রী আমরা দেখছি বের হয়ে যাচ্ছে, যারা আওয়ামী লীগের পুরোটা সময় ধরে হাসিনার জন্য কাজ করে গেছে। এবং আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি আইভি রহমান থেকে শুরু করে আওয়ামী লীগের যেসব নেতারা রিসেন্টলি ছাড়া পেয়েছে তারা কিন্তু অনেকভাবেই ফ্যাসিলিটেট করেছে, রাস্তাঘাটে ছাত্রদেরকে কীভাবে মেরেছে সেটা আমরা দেখেছি। কিন্তু তারা এখন মুক্ত স্বাধীন হয়ে যাচ্ছে, তারা নেক্সট ইলেকশনে পার্টিসিপেশন করার চেষ্টা করছে। তো এটার দায়ভার তো আপনি জামাত এনসিপিকে দিতে পারেন না। আপনি যতই বলেন অমুক নেতা এই বলছে, তমুক নেতা এই বলছে, আপনার সরকারে আপনি এখানে ভিকটিম কার্ড প্লে করতেছেন যে ভাই আমি তো মনে হচ্ছে আমি বিরোধী দল, তাহলে ভাই আপনি কেন আছেন? আপনি আগের মতো 17 বছরের মতো একটা শীতনিদ্রায় চলে যান, আপনি আবার গর্তের মধ্যে লুকিয়ে যান। তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, এটা জামাত শিবিরের প্ল্যান ছিল। তারা বলছে দেখেন 3 মাসের সরকার, এখনই মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। তার মানে কি এই রাজনৈতিক বক্তব্যগুলো দেওয়ার জন্যই মূলত ওই ধরনের একটা পরিস্থিতি জামাত ইসলাম সৃষ্টি করেছিল, শিবির সৃষ্টি করেছিল। আচ্ছা, তিনি বললেন যে আপনার পিআর স্টান্টবাজি তিনি করছেন। তাহলে পিআর স্টান্টবাজি মানে আওয়ামী লীগকে যাতে তারা মিছিল মিটিং না করতে পারে এই জন্য তাদেরকে মাফিয়া পার্টি বলা, এবং
আওয়ামী লীগের নামের আগে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ বলতে বলা, এইটাকে আপনি পেয়ার স্ট্যান্ডবাজি বলছেন। কিন্তু আওয়ামী লীগের সহযোগী এসালামকে সে পুনর্বাসন করবে, ব্যাংকগুলো তুলে দিবে। আপনি পুনর্বাসন করছে, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি টক শোতে তো প্রতিদিন বলছেন, দুই একটা প্রমাণ কেন আনেন না? শেষ করে আমি একটু প্লিজ, আমি আপনাকে যেহেতু বলছেন আপনাকে একটা প্রমাণ দিয়ে দেই, প্রমাণ আনেন না কেন? আমি শেষ সালাউদ্দিন করতে আহমেদ যে বাংলাদেশে প্রত্যাবর্তন করলো, রাজকীয় প্রত্যাবর্তন কার গাড়িতে করলো? সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। না বল, আপনি সেই ব্যাখ্যা দিয়েছেন। ওই এলাকার অধিকাংশ মানুষ এসালামের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছে এবং বিভিন্ন জনকে বিভিন্ন গাড়ি উপহার দিয়েছে। তিনি যেদিন যান সেখানে অসংখ্য গাড়ি ছিল না, সেই ব্যাখ্যা দিয়েছেন। তিনি না বলছেন যে তার তিনটা গাড়ি আছে। ভারত থেকে তিনি নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরেছেন, কার গাড়িতে উঠেছে, কে এনেছে, তিনি সেই ব্যাখ্যা দিয়েছেন। কি মজাদার কথা, এসালামের গাড়ি তার এসালামের গাড়ি তো আপনাদের নেতারা যে বিভিন্ন গাড়িতে চলে বেরিয়েছে বলেছেন না, জামাতের গাড়ির দল থেকে কেন বহিষ্কার করা হলো? এই যে আপনার বলতো, আমি শেষ করে আমাকে সহযোগিতা করেন। না বিএনপির দল থেকে কেন বহিষ্কার? হান্নান মাসুদ কই বহিষ্কার করলো? বহিষ্কার না, হান্নান তাকে মাসুদ যে জামাত ইসলামের নেতার গাড়িতে চলে বেরাইতো, এরপর জামাতের নামে সমালোচনা করলো, তখন জামাত কি খোঁটা দিল? বিএনপি কেন? আমি শেষ করতে দেন প্লিজ, দেখেন শেষ করতে দেন। তাকে বলা হলো যে শিল্পী সমিতির নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া হোক। আপনার চেহারা সুরত মাশাআল্লাহ সুন্দর, বড় বড় চুল, একদম মানে নায়কের মতো। আপনি যদি শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়ান, আপনি পাস করবেন। আমি তার মতো এত চেহারা দেখে মানুষ ভোট দিবে। আমি তো তার মতো অভিনয় করতে পারছি না। এবার দেখেন স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার ব্যাপারে যেটি বলা হয়েছে, ডাক্তার জাহিদুর রহমান যে কথা বলেছেন, যদি শর্ত মেনে দেখা যাচ্ছে কেউ অতীতে আওয়ামী লীগ করেছে, যে কথা তিনি বলছেন অপরাধ করেননি, এরকম শর্ত মেনে কেউ যদি আসতে পারে সেটা আলাদা বিবেচ্য বিষয়। কিন্তু এটা আসলে বিএনপি টোটাল সবার দলীয় বক্তব্য বলে আমি মনে করি না, এবং তার টোটাল বক্তব্য আপনি না শুনে শুধুমাত্র হেডলাইন দেখে মন্তব্য করতে পারেন না। আচ্ছা, সরকারের দায় আছে আওয়ামী লীগ ফেরার পিছনে যে কথা বলছেন শোনেন। জামাত ইসলাম সম্পর্কে তো আমি শুরুতেই বলেছি যে কিভাবে জামাত ইসলাম পুনর্বাসন করছে। এই জামাত ইসলাম যদি আওয়ামী লীগের ব্যাপারে নমনীয় থাকে, ভোটের রাজনীতি করে, বিএনপির পক্ষে দমন পীড়ন করা সম্ভব। জামাত ইসলাম আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে বলে আসে যে তোমরা আমাদের কাছে নিরাপদ, এমনকি যখন থানা থেকে পুলিশ ধরতে যায় তখন বলে যে পুলিশ যাচ্ছে, তোমরা পালাও, তোমরা ভেগে যাও। জামাত ইসলাম এইভাবে যে সময় আওয়ামী লীগের প্রতি নমনীয় হবে, আওয়ামী লীগের বিষয়ে আসলে কিছু করা যাবে না। কালকে শোনেন, আজকে তাদের প্রেস ব্রিফিং আমি দেখলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে তারা আগামীকাল প্রোগ্রাম করবে। সাহস করতেছে না আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমি মাঠে নামবো। হ্যাঁ, এনসিপির কয়েকজনকে বক্তব্য দেখেছি, জামাত ইসলামের কোনো বক্তব্য শুনেছেন? জামাতের আমিরের বক্তব্য শুনেছেন? এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির প্রয়োজন নাই, আওয়ামী লীগের পুরো রাজনীতি এখন জামাত ইসলাম করছে। এখন আপনি এই জন্যই বলছি যে জামাত ইসলামের বর্তমান নাম হলো আওয়ামী জামাত লীগ। রাশেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারা দেশে আমরা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছি। পরবর্তীতে আমরা আবার করব, কথা হবে। জামাত ইসলাম নেয়নি, জামাত ইসলাম আওয়ামী লীগের পুরো রাজনীতি করতেছে। রাশেদ খান ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ সাইফ মুস্তাফিজ, দুজনকে ধন্যবাদ। রাশেদের জামাতের সাথে মনে আলাদা একটা সম্পর্ক। বিএনপির ভাইরা নেমেছে, এনসিপিও নামছে, জামাত ইসলাম নামছে না। শেষ করি বক্তব্যের সাথে আপনার বক্তব্য শেষ করি রাশেদ ভাই। বলেন জি, আপনারা ভারতের পক্ষে ছিলেন, সব সময়